দর্শক, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী কংসনগর বাজারে। আর এই আন্দোলন অংশগ্রহণ করেছে কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার বারালা উত্তর, বারালা দক্ষিণ এবং বিভিন্ন কলেজ, ভার্সিটি, স্কুলের ছাত্রছাত্রীরা। আমার নাম মোহাম্মদ আলামিন প্রত্যয়। জি, আপনি ঢাকা ভার্সিটিতে কোন বিষয়ে পড়াশোনা করছেন এবং এই যে আন্দোলনটা করছেন এটা কি যৌক্তিক দাবি আপনাদের? আমি 2010-11 সেশনের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের একজন ছাত্র ছিলাম। তো আমি মনে করি ছাত্রদের যেই আন্দোলন, এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক। আপনারা জানেন, দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে বাংলাদেশে প্রথম কোটা প্রথার প্রচলন হয়েছিল। তখন মেধাবীদের জন্য শুধুমাত্র 20% কোটা রেখে আর বাকি 20% রেখে বাকি 80% কোটার মাধ্যমে জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা এবং অন্যান্য যেসব কোটা আছে এদের মধ্যে সমন্বয় করা হয়। পরবর্তীতে 1976 সালে এই কোটা সিস্টেমের একটি পুনর্বিন্যাস করা হয়, 1984 সালে করা হয়, 1996 সালে করা হয়। পরবর্তীতে 2010 সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধার প্রথম প্রজন্ম অর্থাৎ তাদের সন্তান সন্ততির পাশাপাশি তাদের যে তৃতীয় জেনারেশন, থার্ড জেনারেশন, সেটা হচ্ছে তাদের নাতি নাতনি, তাদের জন্য কোটা ব্যবস্থা চালু করে। প্রশ্ন হচ্ছে 1971 সালে এবং আজ পর্যন্ত টিল টুডে টোটাল জনসংখ্যার কত পার্সেন্ট হচ্ছে আপনার এই ফ্রিডম ফাইটার? তাদের পোর্শন হচ্ছে 0.5%। তো 0.5% যদি হয়ে থাকে তাহলে তাদের জন্য এই যে 30% কোটা বিদ্যমান বাংলাদেশের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, এই যে 30% কোটা 0.5% মানুষের জন্য, এটা ছাত্র সমাজ মনে করে খুবই অযৌক্তিক। এজন্য 2018 সালে আপনারা জানেন 2017-18 সালের দিকে সারা বাংলাদেশে এই কোটা ব্যবস্থার সংস্কারের জন্য একটি আন্দোলন অনুষ্ঠিত হয়। তখন আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশে আর কোনো কোটা থাকবে না। পরবর্তীতে আমরা মন্ত্রিসভার মিটিংয়ে যেটা দেখলাম যে শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাদ দিয়ে বাকি যে গ্রেডগুলো আছে এই গ্রেডে হচ্ছে তাদের কোটা ব্যবস্থা চালু রাখা হয়। বর্তমানে এই 2024 সালের পার্লামেন্ট ইলেকশনের পরে হাইকোর্টে রিট করেছে হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান সন্ততিরা। এটা হচ্ছে রাষ্ট্র বনাম মুক্তিযোদ্ধার সন্তান সন্ততির মামলাটা। সেই মামলায় বর্তমানে যে প্রোগ্রেস আমরা দেখেছি যে হাইকোর্ট ডিভিশনের পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে মাননীয় উচ্চ আদালত তারা চেম্বার আদালতের মাধ্যমে হাইকোর্টের দেওয়া যে রায়টি সেটিকে কন্টিনিউয়াস রেখে পরবর্তীতে বর্তমানে আপিল ডিভিশনের নিয়মিত শুনানির জন্য তারা লিভ টু আপিল করেছে। আজকে একটি কার্যদিবস যাচ্ছে, আমরা জানি না উচ্চ আদালতে কি হচ্ছে। যদি উচ্চ আদালতে আজকে শুনানির জন্য এটাকে অগ্রাধিকার ভিত্তিতে যদি আগামী রবিবারে এটাকে যদি নিয়ে আসা হয় তাহলে আমরা আশাবাদী যে আগামী রবিবারে এর একটা শুরা হতে পারে। আপনারা জানেন গতদিন মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছাত্র সমাজের জন্য কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতে পারেননি। ছাত্র সমাজের যে এই 2018 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত যে চলমান আন্দোলন, সেই আন্দোলনে ছাত্র সমাজের একটা প্রত্যাশা ছিল যে বিগত 10-15 দিন আন্দোলনের ফলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেবেন, ছাত্রদের আশাব্যঞ্জক কিছু কথাবার্তা বলবেন। কিন্তু আমরা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে এটা আদালতের এখতিয়ারের বিষয়। কিন্তু আমরা মনে করি এটা আদালতের এখতিয়ারের বিষয় না, এটি দেশের প্রধান নির্বাহী বিভাগের বিষয়। আপনারা জানেন যে মামলাটি হয়েছে সেই মামলায় বিবাদী করা হয়েছে রাষ্ট্রপক্ষকে। রাষ্ট্রপক্ষ এখানে আমরা যদি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের পূর্ণাঙ্গ রায় যদি আমরা দেখতে পাই তাহলে সেখানে আমরা দেখব যে হাইকোর্ট ডিভিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে যে যেহেতু 13তম গ্রেড পর্যন্ত সরকার এই বিদ্যমান কোটা ব্যবস্থা বাদ দেওয়া হয়েছে, পরবর্তী যে গ্রেডগুলো আছে 14তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সেখানে কোটা সিস্টেম চালু আছে। তাহলে সংবিধানের 29(1) অনুচ্ছেদ অনুযায়ী যে সকল নাগরিকের আপনার সরকারি নিয়োগের ক্ষেত্রে আপনার এই যে সুযোগের সমতা সেটি স্পষ্ট ভায়োলেশন হয়। সেজন্য আমাদের মাননীয় হাইকোর্ট ডিভিশন এই রায়টা দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে টোটাল যে কোটা সিস্টেম সরকারি চাকরিতে নিয়োগের যেই সুযোগের যে সমতা, যেটা আমাদের সংবিধানের 29 অনুচ্ছেদ অনুযায়ী যেটা আমাদেরকে এনশিওর করা হয়েছে, সেটা যদি আপনার বাতিল করা হয়, সেই সুযোগটা যদি আমরা না পাই, আমরা মনে করি যে এটা সংবিধানের সুস্পষ্ট একটি লঙ্ঘন এবং এটি মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। আমরা মনে করি দেশের নির্বাহী বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটে যারা আছেন তারা জরুরি ভিত্তিতে মিটিং কল করে এই সংক্রান্ত একটি নিরসন ওনারা খুব দ্রুতই করতে পারেন। যেহেতু আপনারা জানেন সারা বাংলাদেশে এই কোটা ব্যবস্থা নিয়ে, কোটার রিফর্ম নিয়ে
যে আন্দোলন দানা বেঁধেছে এর মধ্যে আমাদের 7 জন ভাই শহীদ হয়েছেন। আমরা চাই না বাংলাদেশে আর কোনো রক্তপাত হোক। আমাদের দেশের প্রধান নির্বাহী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আজকে তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন বাংলাদেশে, তিনি আজকে এটা সমাধান করতে পারেন। কিন্তু উনি যে হাইকোর্ট দেখাচ্ছেন, আপিল ডিভিশন দেখাচ্ছেন, আমরা মনে করি গত পরশুদিন লিভ টু আপিল করেছে গভর্নমেন্ট, রাষ্ট্রপক্ষ যে লিভ টু আপিল করেছে, আজকে একটি কার্যদিবস যাচ্ছে। আজকে কার্যদিবসে যদি এই লিভ টু আপিলে আমাদের চেম্বার আদালত যদি আগামী রবিবারের জন্য একটা শুনানিতে ফেলে, তাহলে আমরা মনে করি আগামী রবিবারের মধ্যেই আমরা একটা সুখবর পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং ক্যাবিনেটে যারা আছেন, সরকারের উচ্চ মহলের 3 বাহিনীর প্রধানগণ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্যান্য ব্যক্তিরা, সরকারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ যারা অতীতে ছাত্র আন্দোলন করেছেন, মুক্তিযুদ্ধের সময় তোফায়েল আহমেদ সাহেব, ওবায়দুল কাদের সাহেব সহ, শেখ সেলিম সহ যারা ছাত্রদের অধিকার আদায়ের জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, তারা পুনরায় এখনও জীবিত আছেন। তারা একসাথে বসে আমি মনে করি যে তারা যদি একটি সুরাহা করতে পারেন, তাহলে আমি মনে করি এই যে ছাত্রদের আন্দোলন, চলমান যে আন্দোলন, সেই আন্দোলন ছাত্ররা প্রত্যেকে তাদের ঘরে ফিরে যাবে। কিন্তু আপনারা জানেন, কোটার যদি যৌক্তিক কোনো সংস্কার না হয়, কোটার এই যে বিদ্যমান কোটা ব্যবস্থা, সেটি এই পর্যন্ত 5 বার পরিবর্তন হয়েছে। সর্বশেষ যেটা খুবই আপত্তিকর বিষয় যে আপনি মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি, আপনি একটি চাকরি পেয়েছেন, আপনি এখনও বিয়ে করেন নাই, কিন্তু আপনার অনাগত যে ভবিষ্যৎ 3rd জেনারেশন, সেটা হচ্ছে আপনার নাতি নাতনি, আপনার ছেলে মেয়ে, তার ছেলের ঘরের অথবা মেয়ের কোটা ইনশিওর করা হয়েছে এবং সেটা 30%। আমাদের প্রশ্ন হচ্ছে টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা? সেই পার্সেন্টেজের ভিত্তিতে এখানে আমাদের রিলিজিয়াস মাইনরিটি আছে, এথনিক মাইনরিটি আছে, সেই এথনিক মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি এবং অন্যান্য আপনার জেলা কোটা বলেন বা নারী কোটা বলেন, নারীর ক্ষমতায়নের যে একটি অঙ্গীকার 21 শতাব্দীর, সেই নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করার মাধ্যমে টোটাল কোটার পুনর্বিন্যাস করে আমরা মনে করি 5 থেকে 10% কোটা দেওয়া যেতে পারে, অথবা সর্বোচ্চ সেটা 15% যেতে পারে। কিন্তু এই 21 শতাব্দীতে আপনাদের এই বর্তমান স্বাধীন বাংলাদেশে যদি 56% কোটা দেওয়া হয়, তাহলে সেটা ছাত্র সমাজের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তো আমি সরকারের উচ্চ মহলের কাছে আকুল আবেদন করব যে বিদ্যমান যে ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যে অনেকে হতাহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে মধ্যরাত্রে এই ইলেকট্রিসিটি অফ করে যে নির্বিচারে নির্যাতন চালানো হয়েছে, আমরা এখনও জানি না। সারা দেশের ইন্টারনেট অফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো খবর আমাদের কাছে নাই। ব্র্যাক ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলা শহরে এবং গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমরা সরকারের সাথে কোনো সংঘাতে যেতে চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের আমরা প্রতিপক্ষ হতে চাই না। আমরা চাই সরকারের উচ্চ মহল অনতিবিলম্বে এই বিষয়ে তারা একটা জরুরি বৈঠক ডেকে এই বিষয়টা শুরু করবেন, এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ।